শো এখন লাইভ, আমরা ভিউতে আছি, একজন একজন করে ভিউয়ার অ্যাড হবেন। তার আগে সকলকে বলি, আজকে একটা খুব এমার্জেন্সি কারণে আমরা লাইভে এসেছি, এবং আপনারা যে জানেন এটা মাস্টার উইদিন বেঙ্গলি চ্যানেল। আমি সৌভিক ঘোষ, এখানে আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় শ্রীকুমার দা এবং আছে শ্রদ্ধেয় অর্কপ্রভ দা। আজকে একটা এমার্জেন্সি কারণে আমরা এসেছি, এবং তার আগে ডিটেলসে ঢোকার আগে আপনাদের বলে দিই যে আপনারা এই ভিডিওটি আরো শেয়ার করে দিন, যাতে আমরা ইষ্ট নির্দেশী যে টার্গেট নিয়ে আজকে এসেছি সে টার্গেটটা যেন একটা সলিউশন পায়। এবং ফলো করুন এই চ্যানেলটিকে এবং আরো আরো মানুষের কাছে এটাকে ছড়িয়ে দিন। জয় গুরু। আজকে প্রার্থনার সময় একটা কথা মনে পড়ছিল, আজকে প্রার্থনার সময় একটা, আচ্ছা ওই মাইক গুলো মিউট করে দিই। প্রার্থনার সময় একটা কথা মনে পড়ছিল। শ্রী ঠাকুর যখন ছোট ছিলেন এবং কলকাতায় ডাক্তারির জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং তিনি ডাক্তারি ওখানে করছিলেন, একটা স্লামে বা বস্তিতে তিনি একজন পেশেন্টকে দেখেছিলেন। সেই পেশেন্টের পায়ে একটা বড় ফোড়া হয়েছিল। সেই ফোড়াটা কিছুতেই ঠিক হচ্ছিল না। আশেপাশের ডাক্তাররা আলাদা আলাদা তেল দিচ্ছিলেন, সেই তেলটা মালিশ করেও সেটা ঠিক হচ্ছিল না। তখন শ্রী ঠাকুর অনুকূল ডাক্তার বলে, বা দাদা ঠাকুরও বলতেন অনেকে, তা তিনি কুলিদের সাথে থাকতেন এবং তারপরে গ্রে স্ট্রিটের কয়লা গুদামেও থাকতেন। তিনি ওখানে গিয়ে ওনাদের সাজেস্ট করলেন যে একটা মলম আমি বানিয়ে দেবো, সেটা আপনি লাগাবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। তা কিছুদিন পরে ঠাকুর মলমটা নিয়ে এসছেন, ওনাকে দিলেন ফ্রিতেই। যখন ঠাকুরেরই কি খাবার জোটে কি না জোটে এরকম অবস্থা, তাও তিনি ব্যবস্থা করে দিয়ে গেছেন ন্যাশনাল মেডিকেল কলেজে তখন। এই ঘটনাটা মাথায় থাকছিল, সঙ্গে আরো কিছু আজকে যে ঘটনাটা আপনাদের বলবো, একটা খুব বাজে জিনিস ঘটেছে আমাদের পেজের সাথে, সেটা আপনাদের শেয়ার করব, আপনারা যুক্ত থাকুন। সেইটাও চলছে মাথায়, প্লাস কেন জানি না এই ঘটনাটা মাথার মধ্যে হঠাৎ উঠে আসলো এই কিছুক্ষণ আগে প্রার্থনায়। তখন ভাবলাম যে শ্রী ঠাকুরের এই যে আইডিওলজি নিয়ে আমরা তো কাজ করছি, কেন আমরা বিকৃতিকরণ এইসব নিয়ে কেন এত রেগে যাই বা এত চটে যাই, বা এর বিরুদ্ধে এত এরম ভাবে কথা বলি কেন? কিছু চেঞ্জ হলেই সেটা নিয়ে আমরা এত খিটখিটে কেন, বা আমরাই বা কতটা মানি? শ্রী ঠাকুরের ওই ঘটনাটাকে আমাদের ভালো করে একবার দেখলে একটা পার্সপেক্টিভ পাই। যখন ওই পেশেন্টটার পায়ে ওই ফোড়াটা হয়েছিল, কত মানুষ কত রকম ট্রিটমেন্ট করছিল, তাকে সেবা করার ব্যবস্থা করছিল, তাকে তেল দিচ্ছিল, তাকে অন্যান্য জিনিস লাগিয়ে দিচ্ছিল, তাতে ফোড়াটা কিন্তু আরো খারাপ হয়ে গেছে, ফোড়াটা সলিউশন পাচ্ছে না। কিন্তু প্রতিদিন কোনো না কোনো ভাবে সেই ফোড়াটার ব্লিডিংটা জাস্ট থামিয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু ওভারঅল পেশেন্টটা কিন্তু খারাপের দিকেই চলে যাচ্ছিল। এর মধ্যে শ্রী ঠাকুর আসলেন, ছোট্ট যুবক, এসে এমন একটা সলিউশন দিয়ে গেলেন তার বিধি মাফিক, যেটা সলভড হয়ে গেল, সলভড হয়ে পেশেন্টটা একদম সুস্থ হয়ে গেল। শ্রী ঠাকুর বলতেন ডাক্তার এরকমই, যে ডাক্তার চায় যে তাকে যেন সেই পেশেন্টের মুখ আর দেখতে না হয়। তিনি কমপ্লিট সলিউশনের মূর্ত প্রতীক। তাই শ্রী ঠাকুরকে একজন ঠাকুর, তথাকথিত ঠাকুর পছন্দ করতেন না ঠাকুর ওয়ার্ডটা এক সময়, তারপর আস্তে আস্তে কলোকিয়াল সেন্সে চলে এসছে, কালচার যেরকম ডিমান্ড করে। আমরা একজন বাবাজি সাজিয়ে একজন কিছু বানিয়ে এবার আমি আমার মনের মতো সেবা করে বেড়াচ্ছি। শ্রী ঠাকুর বলেছেন দিস কাইন্ড অফ সার্ভিস উইল গো টু ডগস, এই ম্যাগনেটিকটা মেসেজে আছে। এই ধরনের সার্ভিস আমি তাকে জাস্ট একটা ফেস রেখে আমি যেটাকে ঠিক বুঝি আমিও সার্ভিস করছি, ওই যে সেই ঘাটার মধ্যে তেল ইত্যাদি অনেক কিছু দিয়ে দিয়ে আমি সেবা করছি, আমি টাকা লাগাচ্ছি, কিন্তু সলিউশন হচ্ছে না। তাই শ্রী ঠাকুর এসেছেন একটা পারফেক্ট সলিউশন নিয়ে। আবার ঘুরিয়ে বলতে গেলে তিনি সলিউশন নিয়ে আসেননি, প্রকৃতিটাই এমন একটা অবস্থা সৃষ্টি করে, প্রকৃতিটাই এমন ভাবে সেজে ওঠে, ওই সেজে ওঠারই একটা অবস্থার নাম অনুকূলচন্দ্র চক্রবর্তী।
তিনি ওইটারই পরিণাম। শ্রী ঠাকুর বলছেন যে শোনো জ্যোতি, শোনো সন্ন্যাসী, এই ব্রতে ব্রতী হওয়ার সঙ্গে সঙ্গে দৃঢ় নিশ্চয় করে বেঁধে রেখো অন্তরে তোমার, তুমি তারই সন্তান যিনি অনামী পুরুষ। তোমারও নাম নাই, দেখছো যা আছে তাও কিন্তু নাই বলেই জেনে রেখো। সেই বিশ্বেশ্বর যিনি, তার আশীর্বাদই তুমি, এবং তিনিই তোমার একান্ত, তার মূর্ত প্রতীক, তিনিই তোমার ইষ্ট। তাই শ্রী ঠাকুর সেই ইষ্ট, যিনি মূর্ত প্রতীক, ওই সকলের ভিতরের আকুতি, বাঁচার আকুতির মূর্ত প্রতীক। তাই তিনি অটোমেটিক দ্য কমপ্লিট সলিউশন। একটা পুকুর থেকে এতটুক জল খপ করে তুলে নিলে যেমন সারা পুকুর কেঁপে ওঠে ওই জায়গাটা পরিপূরণের জন্য ছুটে আসে, শ্রী ঠাকুর সেরকম। পুরুষোত্তম সেরকম, যখন একটা অস্তিত্বের জায়গা থেকে ফট করে এক্সিস্টেন্সিয়াল আর্জের বিরাট খাক্তি দেখা যায়, তিনি অবতীর্ণ হন তার সলিউশন নিয়ে। এই তার সলিউশনটা হচ্ছে কি? এখন শ্রী ঠাকুরের সলিউশনটা কি ছিল? শ্রী ঠাকুরের সলিউশনটা কি ছিল? এই একটা বই দিয়ে দিলাম, এটা পড়ো, এটা ছুঁয়ে রাখো, ঠিক হয়ে যাবে না। শ্রী ঠাকুরের সলিউশন কি ছিল? আমার এই ছবিটা নাও, এটাকে মাথায় ঠাকাও, ঠিক হয়ে যাবে না। শ্রী ঠাকুরের সলিউশন ছিল কিছু নীতিবিধি, কিছু প্রসিডিওর। সেই প্রসিডিওর গুলো একটা এমন সাইকোফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট সৃষ্টি করে যেটা আমাদের মধ্যে ওই শ্রী ঠাকুরের মলমের মতো কাজ করে, যে ইনস্ট্যান্ট কাজ করে। তাই শ্রী ঠাকুরের নাম করে যত মুভমেন্ট হোক না কেন, যেমনই হোক, সেটা যদি আমাদের মন গড়া হয় আর ঠাকুরের নীতিবিধির পরিপন্থী হয়, আমরা কোনোভাবে তা সমর্থন করব না। সেটা যতই দেখতে ভালো লাগুক, সেবামূলক হোক, এই হোক সেই হোক, করব না। আজকে আমাদের এখানে আসার কনটেক্সট হচ্ছে, আমাদের একটা পেজ, যেমন তিনি বলেন এরকম একটা পেজ খুলেছিলাম মাস্টার উইদিনের সাবঅর্ডিনেট পেজ হিসাবে। মাস্টার উইদিনের সাবঅর্ডিনেটের অনেকগুলো পেজ আছে, কিন্তু আপনারা জানেন আমরা শ্রী ঠাকুরের অবিকৃত ভাবধারা এরকম ভাবে প্রচার করি বলে বহু মানুষের এর পিছনে আমাদের অ্যাটাক করে। এবং আমি শ্রদ্ধেয় শ্রীকুমার দা আমাদের অনেক অভিজ্ঞ এই ঠাকুরের কাজে, আমরা তাদের হাত ধরেই আমরা এসেছি শ্রী ঠাকুরের কাজ করতে। কিন্তু আমি শুনেছি তার কাছে এই বাধা তারা আজীবন ফেস করে এসেছেন প্রথম থেকে। আমার শ্রদ্ধেয় শ্রীকুমার দার কাছে একটা প্রশ্ন, আর অর্কদা তো আছেন, অর্কদা আমাদের সব সময় কাজে থাকেন, কাজের ব্যাকগ্রাউন্ডে আছে, ফোরগ্রাউন্ডে আছে, সব জায়গায় আছেন। এবং তাকে আনার আরেকটা বিশেষ কারণ আছে আজকে। তেনার অনেক ব্যস্ত ছিলেন, তার মায়ের অসুস্থ, সকলে প্রার্থনা করবেন যেন সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তাকে আনারও এক বিশেষ কারণ আছে। সবার প্রথমে আমি প্রণাম জানিয়ে শ্রীকুমার দাকে একটা প্রশ্ন করি, যে আমরা তো ঠাকুরেরই কাজ করছি, এই বাধা কেন আমরা বারবার ফেস করব? কেন মানুষ, আমরা যে নিজস্ব টাইম, একটু আনমিউট করে নেবেন, আমরা আমাদের টাইম, আমাদের সবকিছু যা যতটুকু পারি সেইটুকু দিয়ে তো তারই কাজ করছি, আমরা এই বাধাটা কেন ফেস করব? এটা কি আমরা একটু আনমিউট করে নেবেন শ্রীকুমার দা। সৌভিক যে প্রশ্নটা তুললো সেখানে ঠাকুর প্রসঙ্গেই তুললো, ঠিকই আছে। আমরা একটুখানি ব্যাপকে যদি যাওয়ার চেষ্টা করি, আসলে এই যে এক্ষুনি একটু খুব শব্দ ব্যবহার করলো, এটা কয়েন বাই ঠাকুর, এক্সিস্টেন্সিয়াল আর্চ, এটাই আলটিমেট কথা। আসলে এই ব্যাপারটা তো সবার মধ্যেই আছে, জানতে অজান্তে। সেই তাগিদ থেকে মানুষ বাঁচার রাস্তা খোঁজে, এগিয়ে যাওয়ার রাস্তা খোঁজে, জীবনকে উপভোগ করার রাস্তা খোঁজে। কিন্তু এই পথে যখন সে চলা আরম্ভ করে, তার একটা নির্দিষ্ট সলিউশনের মধ্যে দিয়ে, যারা এই বিষয়ে অজ্ঞ, অর্থাৎ যাদের মধ্যে সেই চেতনা এখনো জাগেনি যে বাঁচার যে বিজ্ঞান, সেই বিজ্ঞানটাকে আয়ত্ত করে প্রত্যেককে বাঁচিয়ে আমাকে বাঁচতে হবে, সেই বিধির সম্বন্ধে সম্যক জ্ঞান হয়নি। আর এই সম্যক জ্ঞান না হওয়ার পেছনে যে কারণ হলো, সেই বিধিগুলি তো আমরা সহজে বুঝতে পারি না। তাই সেরকম বিধাতা বিজ্ঞ পুরুষ যখন ধরাধামে আসেন, এক্ষুনি সৌভিক বলল, ওই ক্রাইসিস অফ এক্সিস্টেন্সিয়াল আর্জ যখন ওটা বাধার সম্মুখীন হয়, তখন সেটাকে ফিল আপ করতে তিনি আসেন। খুব ফিলোসফিক্যালি ব্যাপারটা বললো। এই আমি যেটা ভাবছিলাম, এত ছোট বয়সে এরকম কঠিন কঠিন জিনিসগুলো এত সহজে বলে দিচ্ছে। যাই হোক,
এসব অনুভূতির কথা। তো তো এই পরিস্থিতি যখন আসে তখন যখন যে মানুষগুলি এই বিষয়ে সচেতন হননি, অর্থাৎ সেই বিধাতা পুরুষের প্রকৃত সান্নিধ্য লাভ করেননি বা বিধাতা পুরুষকে বুঝতে পারেননি, অথবা বিধির বিধান সম্বন্ধে তাদের সম্যক ধারণা নেই। সোজা কথা বলতে গেলে আত্মচেতনার অভাব আছে। আমি বেঁচে থাকার যে লজিমা সেগুলোই সম্বন্ধে জ্ঞান সেভাবে হয়নি বা তার সে সম্বন্ধে অনুসন্ধিৎসাও নেই। তারা তখন এই বাধার এইগুলি এই পথেতে বাধার সৃষ্টি করে। তারা মনে করে যে ও যে বিধির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই বিধির মধ্যে যাওয়াটা আমার এক্সিস্টেন্সের, আমার অস্তিত্বের পক্ষে হয়তো ক্ষতিকারক হয়ে উঠতে পারে। কেননা সে যখন সেই শর্ট সাইটের মধ্যে দিয়ে যে সীমিত সীমার মধ্যে, সীমিত দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে যখন দেখে, তখন ব্যাপকটাকে সে গ্রহণ করতে পারে না, ব্যাপক পথটাকে গ্রহণ করতে পারে না। তাই দেখা যায় এই যে আমাদের সত্যনারায়ণ বলেন, যখনই পরম পুরুষ আসেন তিনি প্রতি পদে পদে বাধা পান। যেখানে তিনি জন্মগ্রহণ করেন সে বাধার মধ্যে দিয়ে তাকে এগোতে হয়। সেটা যীশু খ্রিস্টের ক্ষেত্রে, শ্রীকৃষ্ণের ক্ষেত্রে, রামচন্দ্রের ক্ষেত্রে, গৌতম বুদ্ধের ক্ষেত্রে, হযরত মুহাম্মদের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। শুধু ওই মহাপুরুষদের ক্ষেত্রেই নয়, যে কোনো একটা প্রোগ্রেসিভ মুভ যখনই হয় তখনই দেখবেন চারদিক থেকে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। কেননা সে প্রোগ্রেসিভ মুভটা লোকে যখন ফিল করতে পারে না, তার রিয়েলিটিটাকে ফিল করতে পারে না, তার বাস্তবতাটা, সুদূর প্রসারতাটাকে ফিল করতে পারে না, অনুভব করতে পারে না, তখন এবং না হওয়ার পেছনে কারণ কি? তার দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি প্রবৃত্তির আবিলতা। এই জন্যই ব্যাপারটা হয়। এখানে দাদাকে আমি একটা প্রশ্ন করতে চাই, বাধ্য হচ্ছি করতে, যে এই জিনিসটা যদি বাইরের লোকজন করতেন তাহলে আমি এটাকে মুক্ত হস্তে অ্যাকসেপ্ট করতাম এবং করেওছি। আমাদের পেজে যারা অ্যাটাক করে তারা কিন্তু বাইরের লোক না। এবং আমার কাছে প্রমাণ, আমার কাছে অর্কদা আছে, উনি আমাদের পেজের সমস্ত ম্যানেজমেন্ট ইত্যাদি সবকিছু দেখে। অর্কদা ভালো বলতে, যে লেভেলের ফাইট করতে হয়, প্রতিদিন একটা টাইম আমাদের অ্যালট করে রাখতে হয়, যে সময় আমাদের ঝগড়া করতে যেতে হয় তাদের সাথে। কি রিলেটেড কমেন্ট আমি ব্লান্টলি আপনাকে বলবো, ব্লান্টলি আমাদের সোজাসুজি প্রশ্ন ছোড়া হয়, আপনারা আচার্যদেবকে মানেন না কেন? আপনারা অবিন্দাকে পুজো করেন না কেন? আপনারা ঠাকুরের পাশে তাদের ছবি রাখেন না কেন? এর কি উত্তর দেব আমরা, বলেন? তুমি তো একসময় ব্যাপারগুলোর সাথে খুব ঘনিষ্ঠ তাদের সম্পর্ক ছিল, তোমার কেন এরকম মনে হলো যে এটা প্রয়োজনীয়তা তেমন নেই? কোন জায়গা থেকে প্রয়োজনীয়তা হলো, প্রয়োজনীয়তা ফিল করলে তুমি? আমার সাথে এই ঘটনা ঘটেছিল তো আজ থেকে 30 বছর আগে। আমি বলো। আমাকে যদি জানতে হয়, প্রথম কথা হচ্ছে শ্রী ঠাকুর একটা আদর্শ নিয়ে এসছেন এবং মানুষের ল অনুযায়ী তিনি কাজ করেছেন এবং মানুষের মতো তিনি দেহত্যাগ করেছেন, কিন্তু তিনি অমর আছেন একরকম ভাবে। কিন্তু এবার কে আমাদের সামনে দাঁড়াবেন তার রিলেটেড সব নীতিবিধি তিনি পরিষ্কার করে বলে গেছেন, এবং সেই নীতিবিধিগুলো আমরা জানি না, প্রথম কথা। সেটা তার বই ইত্যাদিতে আছে, যেগুলো আমাদের জানানো হয় না, কারণ প্রথম দিন থেকে তো সবাই আমরা বই পড়তে পারি না। এখন আমি এই কথাগুলো কিন্তু বলতে পারি, আমি কেন এটা আমি খুলে বলতে চাইছি না দাদা? প্রথম কারণ হচ্ছে সবাই জানে আমরা নিন্দা করছি, আপনি ভালো মতো জানেন, আমার বাড়িতেও কোন রকম অপোজ করতে ছাড়েনি। আমি একবার এখানে অর্কদাকে ডিসকাশনে এনে জিজ্ঞেস করব, কারণ আমি অতটা আমি পিছনে গালি ফেস করি, অর্কদার সামনে গালি ফেস করে, ইভেন ফাইটে নেমে যেতে হয়। আমি অর্কদাকে একটু জিজ্ঞেস করব যে কি এক্স্যাক্টলি তুমি ফেস করো, আর কি লেভেলের বাধাটা ফেস করতে হয়, আর কাদের থেকে ফেস করতে হয়? তাদের থেকেই ফেস করতে হয়, যাদের থেকে আসলে এটা ফেস করার তো কথাই নয়, উপরন্তু তাদের থেকে আরো সাহায্য পাওয়ার কথা, তাদের থেকে আরো বুস্ট পাওয়ার কথা এই কাজটার মাধ্যমে। ব্যাপারটা এরকম হয়ে যায় যে মানে বাইরে একরকম ভেতরে আরেক রকম, যদি খোলাখুলি বলি তো বাইরে একরকম ভেতরে আরেক রকম ব্যাপার হয়ে যায়। দেখানো হয় এটাই যে বাইরে থেকে যে
যে আমি ঠাকুরের লোক, আমি ঠাকুরের কাজ করতে চাই, ঠাকুরের কাজ যে করবে আমি তার সঙ্গে আছি, এরকম এটা বাইরের আবরণ থাকে। আর ভেতরের আবরণ থাকে হচ্ছে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা চলছে এখন। ঠাকুরের বানানো হোক কি না বানানো হোক, আমি সেই সিস্টেমটাকে ফলো করে ঠাকুরের কাজ করতে চাই। আমি সেই সিস্টেমটা প্রায়োরিটি আগে পাই আমার কাছে, তারপর ঠাকুরের কাজ, বা ঠাকুরের যদি অন্য কোনো সিস্টেম থাকে তো সেইটা। তো সেই সিস্টেমটাই ঠাকুরের কাজ হয়ে যাচ্ছে এখন, ভেতরে আসছে এইটা। তো যখন কারোর ভেতরে এইটা আর বাইরে ওইটা, যে আমি ঠাকুরের লোক, সাদা জামা কাপড় পরে আছি শুধুমাত্র তাই জন্য আমি ঠাকুরের লোক, তাদের সঙ্গে যখন একটা ডিস্টার্ব করছি, যারা যারা হুম, যারা আপনাকে আর কি বলে তারা এসে গেছে আমাদের স্ট্রিমে, যারা তা আমাদের খুব অ্যাটাকটা ভালো করে লাগে এসে গেছে, আসলে। আমি দেখতে পেয়ে গেছি এসে গেছে তারা স্ট্রিমে। হ্যাঁ, আসুন। তো আসুক, আসলে আমাকে ভালো আগে লাগে direct অনেক। বলছেন যে আমাদের মধ্যে স্পাই ঢুকানো হয়েছে শুধুমাত্র তাদের হুম। লক্ষ্য করার জন্য। আমার কাছে স্ক্রিনশটও আছে সেটা। যাই হোক, কন্টিনিউ করো। এসে গেছে, আমি দেখতে পায়ে পাচ্ছি। ঢুকিয়ে যদি এই পেজটাকে বন্ধও করে দেয়, তাহলে আমি বলছি, আমি যা কন্টেন্ট ছাড়ি, আমি তার থেকে ডবল কন্টেন্ট ছাড়া শুরু করব নতুন পেজ বানিয়ে। কন্টেন্ট বানানো থেকে আটকাতে পারবেন না। পায়ে ঢোকান, আপনি নিজে চলে আসুন, আপনি যা খুশি করতে পারেন। যদি আমি থাকি, যদি এই মাস্টার উইদিন বেঙ্গলি বন্ধ হয়ে যায়, তাহলে আমি যা কন্টেন্ট ছাড়ছি তার ডবল কন্টেন্ট ছাড়বো। আমি বলে দিলাম, এখানে লাইভে বললাম, আপনারা যা করার করে নিন। তোমার কথা শুনে হাহা রিয়াক দিয়ে গেল, আমি দেখতে পাচ্ছি। সে দিক না। আচ্ছা, হ্যাঁ, আবার তুলে নিল, যাই হোক, এবার মানে আলোচনায় ফিরে আসা যাক, এইসব বাদ দিয়ে আলোচনায় ফিরে আসা। আগে 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 হ্যাঁ, তো কি হ্যাঁ, শ্রীকুমার দা যেটা বলছিলে, যে যাদের থেকে আমরা, অর্কদা যেটা বলছিল, যাদের থেকে আমরা বুস্ট পাওয়ার কথা, শ্রী ঠাকুরের পুত্র প্রপৌত্র যাই বলি, তারা তো কোন রকম সাপোর্ট মানে করে না, আমি ব্লান্টলি বলছি। উল্টে আমাদের বাধা দেওয়া, তাদের লোক, আমার কাছে সমস্ত সবার ক্ষেত্রে না হয়তো, অবশ্যই সবার ক্ষেত্রে নয়। আপনারা মানে সবাই যারা দেখছে জানে আমরা কাদের কথা বলছি, যেখানে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমাদের তিনজনের একটা অদ্ভুত লিঙ্ক আছে, এই স্ক্রিনের দুপাশে দুজন যারা আছে, এই দুজনকে ঢুকতে দেওয়া হয়নি শ্রী ঠাকুরের কাজে। আর মাঝখানে যিনি আছেন তিনি আর্টিকেলটা লিখেছেন। কাজে ঢুকতে দেওয়া হয়নি, এটা কি ধরনের কথা? সরাসরি বলতে হবে কোথায় ঢুকতে দেওয়া হয়নি, কাজে ঢুকতে দেওয়া হয়নি। বলে দাও তুমি, আমি বলছি আবার বলবে আবার আমি টার্গেট হয়ে যাচ্ছি, অনেক ব্যাপার আছে। আমি বলো, তুমি বলো, ওপেন বলো। আমাদেরকে সৎসঙ্গ আশ্রমে ঢুকতে দেওয়া হয়নি, দেওঘরের সৎসঙ্গ আশ্রমে ঢুকতে দেওয়া হয়নি। আমাদেরকে বলা হয়েছিল যে, কারণ কিছু বলেনি, বলেছে আমাদের কাছে উপর থেকে অর্ডার এসছে। ওখানে অডিও রেকর্ড আছে আমার কাছে, কারণের পুরো অডিও ওপেন বলছেন যে উপর থেকে আদেশ এসছে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। হ্যাঁ, আমাদের একটা কথা বলতো যে আপনারা এত যুক্তিযুক্ত কথা বলেন, এত কিছু বলেন, আপনারা ওপেন দাদার কাছে এসে বলুন। আমি বলছি ভেরি নাইস, দাদার কাছে যেতেই দেয় না, কি বলবে? আমাদের ডাইরেক্ট বলছেন উপর থেকে আদেশ আছে। আরেকটা কথা, এটা আমি অর্কদাকে বলবো, হ্যাঁ, তুমি তো পূজনীয় বাবাই দাদার কাছে গেছিলেন, কি হয়েছিল সেদিন একটু বলো। সুযোগ পেয়েছিলাম, বলেছিলাম আমি তো। হ্যাঁ, একটু লাইভে বলুন, এখানে বলুন সবার সঙ্গে। আমি এটা ইয়ারটা হচ্ছে 3 বছর হয়ে গেল, করোনার মাঝখানে যে গ্যাপটা পড়েছিল না, দুটো করোনার মাঝখানে, ওই সময়টায়, ওই সময় হঠাৎ করে ওনাকে আমি দেখতে পেয়ে যাই আর কি। তখন আমি এগিয়ে যাই, বলি কিছু কথা বলার আছে, তো প্রণাম টনাম যেভাবে করা যেভাবে আমরা করে থাকি করে বললাম হ্যাঁ বলো। তো আমি বললাম যে একটা আপনার কাছে অনুরোধ, যে ক্ষেত্রে আপনার ভূমিকাটা বিরাট বড় ভূমিকা হতে পারে। আপনাকে অনেকদিন ধরে ভাবছিলাম বলবো, কখন হঠাৎ করে ঠাকুর সুযোগ করে দিলেন, তাই আমি এই সুযোগটা আমি ছাড়তে চাইছি না। এই কথাটা বাবাই দাদাকে বলছিলে, তাই তো? অবশ্যই, তখন 1 to 1 হচ্ছে, ওনার আশেপাশে যারা ছিল তারা বারণ করছিলেন, আমি বললাম যে আমি দেখা করতে চাই, আমার কথা বলতে চাই। উনি নিজেই বললেন যে হ্যাঁ বলুন কি ব্যাপার। তো তখন 1 to 1ই ছিল, একদম ঠিক তোমার ওই তোমার ফিলান্থ্রপির কাছাকাছি, ওই গেটটা ঢুকতেই অশোকদা জীবিত ছিলেন, ডান দিকে চায়ের একটা স্টল মতন আছে না, মানে মেন গেটটা ঢুকতে, মানে ফিলান্থ্রপির যে এরিয়াটা, পূজনীয় বর্দার যে বাড়িটা, সেই এরিয়াটা, ওখানে গেট ঢুকতেই উনি ডান দিক থেকে, এই দিক থেকে আসছিলেন, তখনই আমি ঢুকছি আর কি। তখন ওনাকে দেখতে পেয়ে ভাবলাম যে
হঠাৎ করে স্ট্রাইক করলো যে আমি এতদিন ধরে যে কোশ্চেনটা ছিল অ্যাটলিস্ট ওনাকে রাখি, তো নিবেদন তো করি, তারপরে যা হবার হবে। তো আমি বললাম এই কথাটা, খুব বিস্তারিত যাচ্ছি না, যে মূল কথাটাই হলো এটাই যে আমরা যদি ইন্টিগ্রেটেড ওয়েতে ঠাকুরকে কেন্দ্র করে যদি আন্দোলনটা হতো, তাহলে একটা বিশ্বের একটা শক্তিশালী আন্দোলন হয়ে উঠতে পারতো। একটু বাংলায় বলে দাও, অনেকে অস্বীকার করবে যে ইন্টিগ্রেটেড মানে বলেছো একসাথে আমরা সব দল ফল বাদ দিয়ে একসাথে এক হয়ে বাবাইদাকে সামনে লিডার বানিয়ে চলবো, তাই তো? এটাই না, আমি তাকে লিডার বানিয়ে আমি বলছি না, আমি বলেছি আপনি এই ব্যাপারে বড় ভূমিকা, বড় রোল প্লে করতে পারেন, আপনি এখানে বড় ভূমিকা নিতে পারেন সবাইকে একত্রিত করার ক্ষেত্রে। কি বললেন তিনি? সেই ব্যাপারে যদি উদ্যোগ আপনি গ্রহণ করেন তাতে খুব উপকার হয়, ঠাকুরের মিশনের খুব উপকার হয়। তো উনি আবার কথাটাকে ঠিক সরাসরি জায়গায় যাচ্ছে, উনি বোধহয় বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি, উনি প্রসঙ্গটা বারবার করে পাল্টে দিচ্ছিলেন আর কি। এই আচার্যদের নিয়ে চলার কথা, মানে হ্যাঁ আচার্যদের তো আমরাও মানি, তো আচার্যদের তো হলো যে যিনি কিলোকেন্দ্র, ঠাকুরের সব তো বলাই আছে, তার কাজ তো হলো ঠাকুরের মিশনকে অবিকৃতভাবে পৌঁছে দেওয়া, এটাই তো তার কাজ, এবং সেটাই আমরা চাইছি। তখন উনি বারবার করে এই প্রসঙ্গ থেকে সরে যাচ্ছিলেন, অন্যান্য প্রসঙ্গ, এখানে এই হলো, ওখানে ওই হলো, ওই যে ভাই এই এদিকে শোনো, এই তোমরা ওই করে এইভাবে প্রসঙ্গটা তুলে দিচ্ছে। মানে আমি দাদা আমি যেটা বলতে চাইছিলাম সেটা যখনই আবার প্রশ্নটা তুলছি আবার উনি ওটাকে ঘুরিয়ে দিচ্ছেন অন্যদিকে। আমি বুঝলাম যে উনি এ ব্যাপারে খুব একটা আগ্রহী নন মনে হলো। তারপরে আমি ভিড়টির জমে গেল, প্রচুর লোক জমে গেল, প্রচুর ছবি তোলা আরম্ভ করলো। আমি বললাম যে মনে হলো যে খুব একটা সুবিধা হবে না, এবং আমি যে প্রসঙ্গটা বারবার করে 3-4 বার আমি ট্রাই করলাম, 3-4 বার আমি প্রসঙ্গটা তুললাম, তো ওই মূল জায়গাটা থেকে উনি বারবার সরে যাচ্ছেন। আমি আবার অন্য জায়গায় আনার চেষ্টা করছি যে দাদা আমি যেটা প্রশ্নটা করছিলাম যে কিভাবে হতে পারে, আবার উনি অন্য জায়গায় চলে যাচ্ছেন। আমি ভাবলাম যে ওনাকে ডিস্টার্ব করা ঠিক হবে না, হয়তো তাহলে দাদা পছন্দ করছেন না, যেটা বলছিলাম, বা উনি ব্যস্ত আছেন অন্যান্য ব্যাপারে, এই প্রশ্ন থেকে অন্য বিষয়গুলো হয়তো বেশি ইম্পর্টেন্ট ওনার কাছে, ব্যস্ত মানুষ উনি। আমি আবার অবশিষ্ট প্রণাম করে আমি আবার ওখান থেকে বেরিয়ে গেলাম। তাহলে দাদা যেটা বলছিলাম, ওই বাইরেতে আমি বলছি আমি ঠাকুরের কাজ করব, এবং ভিতরে আমার একটা সিস্টেম আছে, ওই সিস্টেমের বাইরে আমি বেরোবো না, সেই সিস্টেমটা ঠাকুরের সঙ্গে মিলুক কি না মিলুক সেই সিস্টেম অনুযায়ী আমি চলবো, তো এইরকমই ব্যাপার হলো। এইটা যখন এগোলাম আমি বললাম যে এটা ঠাকুর আমাকে সুযোগ দিলেন, কারণ আমার মধ্যে কোনো আক্ষেপ থাকবে না যে আমি চেষ্টা করিনি, আমার মনে তো কখনো আক্ষেপ থাকবে আমি চেষ্টা করিনি, চেষ্টা তো করেছি, আমি জানতাম কি পাবো। কারণ আমি এই প্রসঙ্গে উনি যে এইসব বিষয়ে জানেন না, বা উনি যে সংগঠন, ওনার নেতৃত্বে যে সংগঠন চলে সেই সংগঠন যে বিষয়টা জানে না তা নয়, তারা সবই জানেন। তা সত্ত্বেও কেননা যে কাজগুলো হচ্ছে সেটা আমরা এক এক করে বাণী দিয়ে, এক একটা ঠাকুরের বাণী দিয়ে আমরা প্রমাণ করে দিতে পারি প্রতিটি পয়েন্টে ভুল হচ্ছে, যদি প্যারামিটার ঠাকুর হন। তখন আমাদের বলা হয় বই পড়ে বই হয়ে যেও না। আমি ওই জন্য বলছি, আমি বলি যে ওটা সৎসঙ্গ, মানে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মিশন নয়, ওটাকে আমি বরদা সম্প্রদায় বলি, পূজ্যপাদ বরদার সম্প্রদায়। বরদা ঠাকুরের তিরোধানের পর পূজ্যপাদ বরদা স্বাভাবিকভাবেই সংগঠনের সঙ্গের দায়িত্বে তার হাতে এলো, এটা কোনো অসুবিধে নেই, সবাই স্বীকার করে নিয়েছিল, তাতে কোনো আপত্তি নেই। উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল ছোটদাই প্রথম পাঠ করেছিলেন ওই বিজ্ঞপ্তিটা, প্রস্তাব রেখেছিলেন। উদ্দেশ্য ছিল যে তিনি ঠাকুরের যা মিশন সেখানে কোনো রকমের পরিবর্ধন, যোগ বিয়োগ, অ্যাডিশন সাবট্রাকশন না করে ওটাকে নিয়ে যাবেন। কিন্তু ক্রমশ দেখা গেল ব্যাপারটা তা হলো না, সেই জায়গাটা থাকলো না, সেই স্যাংটিটি বা পিওরিটি মেনটেইন হলো না। তো সেখান থেকেই যারা সবচেয়ে বড় একটা প্রমাণ কি, যত ঠাকুরের সময়কালীন যারা কর্মী ছিলেন, ঠাকুরের ঘনিষ্ঠ কর্মী ছিলেন, একজনও সেখানে থাকতে পারলেন না। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় তারা ভুলছিলেন, প্রফুল্ল কুমার দাস, তাহলে ঠাকুরের নিত্যকর্মী যারা, বাকিরা তো অনেকেই তখন আর থাকেননি বা তিরোধান হয়ে গেছেন। এবং
আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকের সাথে মিট করতাম, দেওঘরে গেলেই গোপনে সবার সাথে কথা বলতাম। প্রথম প্রথম তারা ডিসক্লোজ করতেন না, কিন্তু আস্তে আস্তে যখন তারা বুঝতে পেরেছে গোপনে অনেক কথা বলতেন, এবং তারা সেসবগুলো আমি বলবো না যেহেতু তারা এখন নেই, এবং তারা সেই গোপনীয়তা রাখতে বলেছিলেন। তাদের গোপনীয়তা এখানে আর গোপন নেই তো না, তাদের গোপনীয়তা তাদের আর্টিকেলে প্রকাশিত, আমার কাছে আমাদের কাছে আছে, পরবর্তীকালে এসছে ওগুলো হয়েছে। তার মূল সার কথা হলো যে দেখো আমরা এই বয়সে পরিবার নিয়ে কিছু করতে পারবো না, আমরা কি করতে পারবো, একা একা কি করতে পারি, এর ভেতর দিয়ে ঠাকুর যা করবেন তাই হবে, তার ইচ্ছা। এখানে একটা কথা আমার, তার মিশন কখনো থেকে থাকবে না, তার মিশন পূরণ হবেই হবে। এখানে একটা কথা আমায় বলতে হয়, আমি এরকম মানুষ যে তুমি মিট করেছো এরকম, কিন্তু আমিও কিছু করেছি এবং জানেনি কার কার সাথে করেছি। তারা আমাকে একটা কথা বলতো, তোমরা যেটা করছো করে যাও, তুমি এটা ভালো করে করে যাও, একদম ঠিক করছো, করে যাও। কিন্তু তারা কখনো হেল্প করতে আসতেন না, তারা পিছনে থেকে, যেহেতু ভিতরে থাকেন, এখনো আছেন, হ্যাঁ নাম বলছি না, অবশ্যই বলতে পারবো না, তাদের বের করে দেবে। তারা বলেন তোমরা ঠিক করছো, তোমরা করতে থাকো, আমরা সঙ্গে আছি, আমরা পিছনে আছি। তাহলে কেউ পিছনে আছি মানেটা কি? হঠাৎ করে আচার্য পরম্পরা ব্যাপারটা কোথা থেকে ঢুকে গেল, ঠাকুরের কোথাওই আচার্য পরম্পরার কথা নেই, তবুও আমরা মেনে নিতে পারি যদি ঠাকুরের বলে দেওয়া যে প্রোগ্রাম, ঠাকুরের বলে দেওয়া যা নির্দেশ, আসন কিভাবে রাখতে হবে, প্রার্থনা কিভাবে করতে হবে, দীক্ষা কিভাবে দিতে হবে, যেখানে আমি প্রার্থনা করবো সেখানে কার ছবি রাখতে হবে, আরো অনেক কিছু আছে। মূল কথা হলো যে আধ্যাত্মিক সদাচারের 3টে সদাচার আমরা জানি, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সদাচারের মূল কথা হলো কি? এককেন্দ্রিক চলন। হ্যাঁ, এখন এই প্রশ্ন উঠতেই পারে, সেই জন্য আমরা বললাম যে এতে আমাদের আপত্তি নেই, প্রশ্ন উঠতেই পারে যে তার অবর্তমানে তিনি যখন থাকবেন না, আমি ঠাকুর তার বাণীগুলি বুঝবো কার কাছ থেকে? স্বাভাবিকভাবে তার বংশধরে যারা রয়েছেন, তার পরিবারে যারা রয়েছেন, তার সন্তান সন্ততির কাছেই আমরা প্রাথমিকভাবে যাবো, এটাই স্বাভাবিক প্রবণতা। কিন্তু কি আশা নিয়ে তার কাছে যাব? একজন সাধারণ মানুষ কি আশা নিয়ে তার কাছে যাবে? তার কাছে এই আশা নিয়েই যাবে যে তিনি এক এবং অদ্বিতীয়। মূল কথা তার নির্যাস যেটা, তিনি এক এবং অদ্বিতীয়। আমার আর আমার ইষ্টের মাঝখানে কোনোভাবেই কারোর অবস্থান হতে পারে না, মনের একটা কোণেতেও অবস্থান হতে পারে না। এই ব্যাপারটা, এই কি বলবো, এই ভাবটা আমি যেখানে পাবো সেখানেই আমি তো যাব। এখানে কি সেই ভাবটা নারিশমেন্ট হচ্ছে কি? এখন তো দ্বিতীয় ঠাকুর, তৃতীয় ঠাকুর, চতুর্থ ঠাকুর, পঞ্চম ঠাকুর এবং সোয়ান হয়ে যাওয়ার একটা মিশন শুরু হয়ে গেছে। তাহলে আধ্যাত্মিক সদাচারের ব্যাপারটা যিনি বারবার করে বললেন, সেটা রক্ষা হচ্ছে কই? তাই তো এটা ঠাকুরের মিশন আর রইল না, এটা তো একটা পূজ্যবাদ বর্দার সম্প্রদায় হয়ে গেছে আর কি। আমি তো মানুষকে তাই বলি। আমাদের যদি এই কাজে, আমাদের অনেক কমেন্ট আসছে, অনেকে বলছেন, যেমন একজন মা বলছেন, তোমাদের লড়াইয়ে আমি থাকতে চাই, কিভাবে যোগাযোগ করবো? তো ভালো লাগছে। আমি আজকেরই একটা কথা বলছি, আমার আগে প্রচুর স্টোরি আছে, তাও আমি বলছি আজকের কথাটা। এরকম অনেক কর্মী আছে যাদের ভয় দেখিয়ে আমাদের এখান থেকে নিয়ে চলে যায়, বা যারা ধরেন আমাদের সাথে কাজ করে, তাদের অনেক রকম ভয়, বাধা ইত্যাদি দেখিয়ে তারা সরিয়ে যান। কিন্তু তারা একটা কথা বলেন, যেমন আমারই নিচের আত্মীয় অর্কদা জানে আমি কার কথা বলছি, সে আমাকে খুবই আমাদের স্নেহ করে, সব ঠিক আছে, কিন্তু ভয়ঙ্কর লেভেলের বর্দাপন্থী। এবং তিনি বলেন বারবার যে এগুলো ভক্তরা করছে, এগুলো ওই গুন্ডারা করছে, আচার্যদেব নিজে কিছুই জানেন না এই ব্যাপারে। আমাকে তো এটাও শুনতে হয়েছে যে তোদেরকে যে ঢুকতে দেয়নি, এটা যদি পূজনীয় বাবা যারা জানতে পারেন, ওদেরকে থাবড়া মারবেন। আমার কথাটা হচ্ছে, পূজনীয় বাবা যারা জানেন না কেন যে কাউকে সৎসঙ্গ আশ্রমে ঢুকতে দেওয়া হলো না? আচ্ছা, আমি এবার বলি এই প্রসঙ্গে, আমি বলি, বলছেন তো উনি জানেন না। আচ্ছা, যে ঘটেছে, আমরা বিবেক বিতান থেকে মানে ওই সৎসঙ্গ আশ্রমে ঢুকছিলাম, ঠিক আছে, কাজলদাদের যে পূজনীয় কাজলদার যে জায়গা, ওখানের সাথে কোনো লিঙ্ক নেই। তার 3-4 দিন পরেই, আমি নাম বলতেও পারি, সেটা কাজলদারই একজন খুবই ঘনিষ্ঠ, বলছি না কে, তাদেরই ব্লাড রিলেটেড, আমি আর ডিটেলসে যাচ্ছি না,
সে আমাকে ডিরেক্ট যোগাযোগ করে বলেছেন, তিনি পর্যন্ত পরের দিন খবর পেয়ে গেছেন, সমস্ত জায়গায় পুরো পরিচিত আমার যে কটা লোক আছে সবার মধ্যে খবর পৌঁছে গেছে, ওই যে দুটো ছেলে ই করে পায়তারামো করে ইন্টারনেটে এসে, সেই দুটো ছেলে, একজন একটু বডিওয়ালা, একজন একটু রোগা করে, ওরা এরকম নাকি ক্যামেরা, স্পাই ক্যামেরা নিয়ে সৎসঙ্গে ভিডিও করতে ঢুকেছিল, তাই তাদের বের করে দেওয়া হয়েছে। স্পাই ক্যামেরা নেই, আপনারা চান একটা গিফট করতে পারেন। স্পাই ক্যামেরা থাক, আমাদের ক্যামেরাই নেই। আর সেদিন আমরা এমনি ঢুকছিলাম, আমাকে অডিও আছে যখন ঢুকতে দেওয়া হয়নি, এবং অনেক ক্যামেরা নেই বলতে যে ক্যামেরা এখন সবার কাছে, ফোনেই ক্যামেরা। ফোনের ক্যামেরা। আর দারোয়ানরা বলেছিল ফোন জমা রেখে ঢুকতে, সেটা সম্ভব নয়। ফোন কেন জমা রাখতে হবে? ওখানে ফোন জমা রাখার কোনো ডিপার্টমেন্ট নেই, ওখানে চটি জমা রাখার ডিপার্টমেন্ট আছে, ফোন জমা রাখার ডিপার্টমেন্ট নেই। ফোনটা কি ভরসায় জমা রাখবো, কার কাছে জমা রাখবো? আর জমা রাখার ব্যাপারটা কিরকম হলো, সেই দিন সকালবেলা আমি ঢুকেছি সৎসঙ্গে, এর সমস্ত কিছু প্রমাণ আছে, আমরা মানে বোঝা গেছিল যে এরকম একটা কিছু হতে চলেছে। সকালবেলা আমি ঢুকেছিলাম, আমি সমস্ত কাজ, এবং আমাদের একটা খুব ইম্পর্টেন্ট বইয়ের কাজ ছিল, কার বাড়ি আমি আর এখন বলতে পারবো না, কারণ পরে জানতে পেরেছি তাদের উপর খুব ইয়ে হয়েছে, কি হয়েছে আমি বলছি না, হ্যাঁ, তো তাদের ওর জন্য খুব লুকিয়ে যোগাযোগ হয় তাদের সাথে। তারা আমাদের বলেছেন যে এরকম আসতে, এবার আমি বই ইয়ে করতে ঢুকছিলাম, আর ঢুকতে দেওয়া হয়নি আমাকে, এবং বলেছিলেন যে আমার নামে পার্সোনালি কমপ্লেন্ট আছে, আমি নাকি ক্যামেরা করি তাই আমার নামে কমপ্লেন্ট আছে। ভেরি নাইস। অর্ক প্রভ চ্যাটার্জি যে আছে, অর্কদা বহুদিন পর দেওঘরে যাচ্ছিল, তাই তো? অনেক পর দেওঘরে যাচ্ছে, অনেক বছর বাদে। তাকে তো চেনার কোনো প্রশ্নই ওঠে না। আমাকে চিনতে পারে, আমি ভিতরে ছিলাম অনেকদিন। তা অর্কদা যখন রাত্রেবেলা আসে, আমি রাত্রেবেলা যখন ঢুকতে যাই, আমাকে ঢুকতে দেওয়া হয় না। আমি ভিতরের একজন খুব ঘনিষ্ঠ মানুষ, তাদেরও ফোন করি। প্রথমে তো অনেকে ফোনই তোলেনি, তার মধ্যে একজন, মানে সবার মধ্যে জানাজানি হয়ে গেছে, একজন ফোন তুলেছিলেন, তার নাম বলতে পারবো না, সিকিউরিটি রিজনস। সে তাকেও ধমক দিয়ে দিয়েছে গেটওয়ালা, যে তুমি তোমার বাবা এসে বললেও, আমি তার বাবা প্রয়াত, তবে তোমার বাবা, আমার কাছে অডিও রেকর্ড আছে এগুলো, তোমার বাবা এসে বললেও আমরা ঢুকতে দেবো না। ঠিক আছে। ঠিক তারপরে অর্কদা আসলো, অর্কদাকে না মুখ চেনার কথা, আনলেস দে ওয়াচ আওয়ার মাস্টার উইদিন ভিডিওস, না অর্কদার মুখ চেনার কথা, না কোনোভাবে পরিচয় হওয়ার কথা। অর্কদা যখন ঢুকছে, বলছে ও ঢুকতে পারবে না। আমাদের সাথে কম করে 8-10 জন তো ছিলই, আলাদা আলাদা ভাবে, তেওয়ারি মা ইত্যাদি সবাই, বেদব্রত, যার পেজ আপনারা বন্ধ করে দিয়েছেন আজকে, যে আমাদের এখানে কমেন্ট করেছে আমাদের ভাই কর্মী বেদব্রত, যে পেজ, 4 পেজটা আপনারা বন্ধ করেছেন বলে আজকে এসছি, সেই বেদব্রত ছিল, ও ঢুকতে পারছে, কৌশিকদা ঢুকতে পারছে। কিন্তু আমাকে দেখার পর যখনই অর্কদাকে দেখলো, বলে হ্যাঁ ওই ছেলেটাকেও ঢুকতে দেওয়া হবে না, তখন আমার মাথায় স্ট্রাইক করলো ভালো করে, যে অর্কদাকে তো চিনারই কথা না, ও কত বছর পর আসছে, তো ওকে কি করে চিনলো? হ্যাঁ, ওকে কি করে চিনলো? তখন থেকে আমরা বলা শুরু করেছি, না কেন হবে না, ঢুকতে দিতে হবে। অনেক কিছু বলার পরই করার পর বললাম আচার্যদেবের কাছে নিয়ে চলুন, দেখি কি বলে। এরকম বলা হওয়ার পর উনি একজন ওপেন বলছেন, আমাদের কাছে রেকর্ড আছে, কারণ তখনই আমরা কেউ একজন ফোনের রেকর্ড অন করে পকেটে, অর্কদার পকেটে ঢুকিয়ে দিয়েছিল, আর ফোনটাই অডিও রেকর্ড অন করে পকেটে ঢুকিয়ে দিয়েছিল, কারণ পরে এটা বললে কেউ বিশ্বাস করবে না, তাই আমরা রেখে দিয়েছি। ওই অডিওতে একজন ওপেন শিকার আছে, যে বলছে যে উপর থেকে আদেশ এসছে, হ্যাঁ সত্যি তো তোমাদের ঢুকতে দেবে না। সিকিউরিটির লোক বলছে কথাটা, যে হ্যাঁ কেনই বা ঢুকতে দেবে, এরকম তো আগে করেনি কখনো, এরকম বলছে, যে হ্যাঁ তাই তো, এরকম বলছে, অডিও আছে আমাদের কাছে। তাহলে এইরকম করার পর, তারপরে আবার পরের দিন বা দুদিনের মধ্যে রটে গেছে সব জায়গায়, যে দুটো ছেলে যেন চোর হিসাবে ঢুকেছিল, ঢুকে তাদের ঢুকতে দেওয়া হয়নি, এবং সেটা ওনাদের ডেফিনেশন অনুযায়ী অন্য দলের লোক আমাকে খবর দিচ্ছে, এই তোমরা কি ওটা যাদের কথা বলা হচ্ছে, যারা এরকম চুরি করতে ঢুকেছিলে ক্যামেরা নিয়ে? তাহলে এর কি জবাব দেবে বলো? এরপর আমরা কিছু বলবো না, আর কিছু বললে বলবে। আরেকটা কথা আমার তরফ থেকে লাস্ট এই কথাটা, তারপরে আমি একটা পেজের আমি প্রমাণটা দেখাবো। এইটা যে আমাকে বলা হয় যে রিসেন্ট পূজনীয় অবিন্দাকে নিয়ে যে ভিডিওটা বেরোলো, তারপর থেকে খুব ইয়ে উঠেছে। আমি এখানে স্ট্রিক্টলি বলতে চাইছি, ওই ভিডিওটার সাথে আমাদের কোনো, মানে ওই ভিডিওটাকে নিয়ে বলার আমাদের কোনো টাইমও নেই, কোনো ইন্টারেস্টও নেই। উনি ওখানে যা বলেছেন আমি সেটার খুব একটা বিরোধীও না, ওটা অনেকটা কয়েকটা জায়গা আমার প্র্যাকটিক্যালও লিখেছে, আমি দেখেছি, সেটা নিয়ে আমার কিচ্ছু বিরোধে বলার নেই।
উনি কর্মী কাজ করছেন, ভয়ঙ্কর পরিশ্রম করছেন, কেউ ভক্তি দেখাতে গরম জল খাইয়ে দিয়েছে, সেটা তো অবশ্যই কষ্টকর। উনার 50% কষ্ট হয়, ফিজিক্যাল কষ্ট আমি বই না, আমি তো অবশ্যই সেটাকে আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, কিন্তু আমার ওগুলো নিয়ে কিচ্ছু কোনো কোয়ারি নেই। এই ঘটনা এগুলোই না, আমাদের ঘটনা হচ্ছে ঠাকুরের বিধি নিয়ে কেন বিকৃতি হবে। আর আপনারা বিকৃতি করছেন, করেন, আপনাদের ব্যাপার। আমরা যখন ঠিকটা ওয়ার্ল্ডের কাছে তুলে ধরছি, আমাদের সামান্য ক্ষেত্রের কাছে তুলে ধরছি, এগুলোকে বন্ধ করতে কেন আসেন? এইটা আমার একমাত্র প্রশ্ন। আপনারা যা খুশি করুন, আমরা একটা সামান্য ছোট্ট কিছু, আমাদের না পয়সা ইনকাম করি না কিছু করি এখান থেকে, এইটাকে আমরা বলতে গেলে আপনাদের ভাষায় বাইরের ছেলে পুলে এসে ঠাকুরের জন্য ঠাকুরের কথা হুবহু তুলে ধরছি। আপনাদের কিসের এত জ্বালা যে এটা ব্লক করে বন্ধ করতে হবে? এবার আমি অর্কদাকে বলবো যে অর্কদা, তুমি যে লেভেলের গালাগাল বা ইত্যাদি ফেস করো, সেটা রিটালিয়েট তুমি অনেকভাবেই করো, অনেক ক্রিয়েটিভ ওয়েতে রিটালিয়েট করো, সেটা নিয়েও আমাকে শুনতে হয়। তো তার রিপ্লাই তুমি কি বলবে, যে এটা কি তোমার দোষ হলো যেটা তুমি কি শুনতে হয়? আমি তো আসলে রিটালিয়েশন অনেক রকম ভাবে করি, তোকে কোনটা শুনতে হয়েছে? আমাকে শুনতে হয়েছে ওই যে ভিডিও দিয়ে যেটা করো, টাকা ছুড়ে দেওয়া। ও, ওটা তো মানে যদি আমি, কথাটা হচ্ছে অসুবিধাটা কোথায়? ওই অ্যাটিটিউডটা অসুবিধা, যে স্টেজে দাঁড়িয়ে একজন মানুষ টাকা ছুড়ে দিচ্ছে, ওই অ্যাটিটিউডটা অসুবিধা, নাকি আমি ওই ভিডিওটা কমেন্টে দিচ্ছি বলে অসুবিধা? কোনটাই অসুবিধা? ওই ভিডিওটা কমেন্টে দিয়ে তাকে অশ্রদ্ধা করছো, এই অসুবিধা। তার মানে উনি একটা অশ্রদ্ধা লাভ করার কাজ করেছেন। হ্যাঁ বলো। তার মানে এটাকেই ওনারা ঘুরিয়ে স্বীকার করছেন যে উনি একটা এমন কাজ করেছেন যে কাজটা করলে মানুষ তাকে অশ্রদ্ধা করবে। তাহলে তো এখানে ব্যাপারটা মিটে গেল। তাহলে এটা আমি এই জন্য করলাম, কারণ ওটার এগেনস্টে এরকম অনেক কথা শুনতে হয়েছে যে আমরা অশ্রদ্ধা করছি ইত্যাদি। তার রিপ্লাই আমি তো ওনার ভিডিও শেয়ার করছি, অসুবিধা কোথায় তাতে? হ্যাঁ ঠিক আছে। আর এটা যে মানে ওরা বলতে চাইছে এটা আমরা পারপেট্রেট করছি, আমরা তাদের এগেনস্টে একটা ষড়যন্ত্র করছি যে তাকে অশ্রদ্ধা করে সৎসঙ্গকে বদনাম করছি। এরকম কি কোনো মোটিভ থেকে করেছে? ওনারা কোনো ভুল কাজ করতে পারেন? সেটাই পূজনীয় অবিন্দতা কোনো ভুল কাজ করতে পারেন? নিশ্চয়ই পারেন না। পূজনীয় অবিন্দতা কোনো ভুল কাজ করতে পারেন না, কারণ উনি অভ্রান্ত, উনি ভবিষ্যতের আচার্যদেব, নিশ্চয়ই কোনো ভুল কাজ করতে পারেন না, উনি অভ্রান্ত। তাই যে কাজ তিনি ঠিক করেছেন, সেই ভিডিও যদি আমি শেয়ার করি তাহলে কোনো অসুবিধা নেই। ব্যাস, তাহলে অসুবিধাটা কোনটায়? তার ওই অ্যাটিটিউডটা অসুবিধা, না আমি ভিডিওটা শেয়ার করছি বলে অসুবিধা? যদি ভিডিওটা শেয়ার করছি বলে অসুবিধা হয়ে থাকে, তার মানে ওই অ্যাটিটিউডটা তো অসুবিধা আছে। তার মানে আপনি মনে মনে জানেন যে অ্যাটিটিউডটা গ্রহণযোগ্য নয়, আপনি ওটাকে জাস্টিফাই করার চেষ্টা করতে পারেন, আপনি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন। তো জাস্টিফাইটা আপনি যাদের করবেন, তাদের যারা খাবে ওই খাবারটা তাদেরকে খাওয়াবেন, আমরা খাচ্ছি না, আমাদেরকে খাওয়ানো সম্ভব নয়। ব্যাস, তাহলে এই যে যারা অধীর আগ্রহে, আমি জানি, আমি তাদের ভালো মতো চিনি, তারা ভিউয়ারে একদম রেডি আছেন, দেখছেন খুব মন দিয়ে, তাদের আমি বলি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন আর জেনে গেছেন আপনাদের কালপ্রিটকে। আমাকে আর না, এবার উনাকে মেনশন করে এবার বলেন। হ্যাঁ, আমি তো এখন আমি জানি আপনি সব কোরম ভাবে ফলো করেন, আপনারা আমাকে কোথায় কি যায় ইত্যাদি। ইভেন আমাকে তো ভিডিও টিডিও হচ্ছে সৌভিক বাবু বলে, আরে কমপক্ষে 150টা মাস্টারউদ্দিনের কমপক্ষে 150টা ভিডিওতে আমি আছি, আমাকে দেখা যাচ্ছে না সৌভিক বাবু চ্যানেল, সৌভিক বাবুর ভিডিও কি? আরে বাবা, এই যে ভিডিওগুলো এডিটিং করতে সময় যায়, পরিশ্রম যায়, তা আমার কথা কিছু বলুন। সৌভিক বাবুটা আবার কি? সত্যি হ্যাঁ, সব অ্যাটাক আমার উপর আসে, এটা কিন্তু আনফেয়ার। অর্কদা শেয়ার অফ ফাইট চাইছে, আপনারা অর্কদাকেও একটু ফাইট করতে অ্যালাউ করুন। এবং আরো দেখেন, আরো আমাদের হেডকে আজকে আমাদের মিডিলে এনেছি, ওনাকেও করতে পারেন, আমি একা নিতে পারছি না। এবং আপনারা আমাদের সমস্ত লোকেশন ইত্যাদি, ইভেন আমি আমার মা এবং আমার পরিচিত মানুষদের আমি আমাদের মাস্টার উইদিন পেজ থেকে ব্লক করতে বাধ্য হয়েছি, যাতে তাদের আপনারা না ডিস্টার্ব করেন, বাড়িতে ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, এবং তাই আমাকে একা না এনে আরো অনেক বড় বড় মানুষ, মানে আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, তাদেরকেও অ্যাটাক করুন, তাহলে ফেয়ার ফাইট হয় একটু। যাই হোক, জোকস অ্যাপার্ট, এবার আমি এই জিনিসটা আনছি একটু সকলের জন্য একটু দেখে নেবেন কষ্ট করে। এবং আপনারাও যারা এই ভিডিওটা অধীর আগ্রহে দেখেছেন, এখন 91 জন
রোল করে, ও না 92 জন রোল করে করে লাইভ দেখছেন, আরো আছে আলাদা আলাদা স্ট্রিমে, খুব ভালো। আমি জানি কারা কারা আরো কিছু আছেন, তাদের আমি বিশেষ করে বলছি আপনারা যে পেজটা আজকে ব্লক করেছেন আমাদের, সেই পেজটাকে একবার দেখে নিন। আগে আমাদের এক খুব নতুন কর্মী ভাই বেদব্রত পাত্র, হ্যাঁ, দয়া করে একেও অ্যাটাক করবেন না, খুবই ভালো ছেলে এবং ম্যাথমেটিক্সে খুবই ভালো নাম্বার পাওয়া আমাদের গুরু ভাই। একটা পেজ খোলে আমাদের প্যারালাল, যাতে কাজটা প্যারালাল প্রচারটা চলে, কারণ আপনারা তো অল্টারনেট করে করে আলাদা আলাদা পেজ আপনারা ব্লক করে দিতে থাকেন, তাই জন্য এই পেজটার জন্য আমাদের এক সেকেন্ড, হ্যাঁ এই পেজটা, ইয়েস, এই পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, ইয়োর পেজ হ্যাজ বিন আনপাবলিশড, দিস ইজ বিকজ, যেমন তিনি বলেন, গোজ এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস। ফেসবুক বলছে আমাদের এই পেজটা নাকি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যাচ্ছে। মানে কি, ঠাকুরের বাণী ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যাচ্ছে? আচ্ছা, পরপর আমাদের যেহেতু এই পেজটা নতুন খোলা হয়েছিল, কে খুলেছিল? বেদব্রত। এই যে দেখেন, ঠাকুর প্রসঙ্গে এই বেদব্রত একটা কমেন্ট করেছে, পড়েন, আমি পড়ছি দেখে দেখে। ঠাকুরের বাণী, ঠাকুরের মন্দির, ঠাকুরের ছবি, ঠাকুরের অনুষ্ঠানের বিকৃতি, বক্তৃতা ইত্যাদি পোস্ট নাকি, হ্যাঁ বক্তৃতা ইত্যাদি পোস্ট করতাম ওই পেজটায়, আজ হঠাৎ দেখি আর পারছি না। ঠাকুরের এই অবিকৃত কাজে বাধা দিয়ে কি লাভ হচ্ছে ওনাদের? সবশেষে যদি ঠাকুর ধরে ঠাকুরেরই কাজ বাধা পায়, তাহলে এদের ঠাকুর ধরাই ভুল হয়েছে। এটা ছোট্ট ভাইটি বলছেন। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসছে আর কি, তাহলে ঠাকুরের কাজ বলতে কি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন এবং মিশন নয় কি? তাহলে কে, ঠাকুরটি কে, সেটা স্পষ্ট করে বলে দিক। আজকের দিনে ঠাকুর মানে অমুক অমুক অমুক, যা বলবেন সেটাই করতে হবে, সেটাই ঠাকুর, এটা স্পষ্ট করে বলছেন না কেন? ঢাক ঢাক করে রাখছেন কেন? একদম, এবং আমার বেশি করে মাথাটা পরিষ্কার হয়ে যাবে, আমি আমাদের কাজ করবো। এখানে তো স্বাধীনতা, যে যেভাবে চাইলে করতে পারে। আর যদি ঠাকুরের মুখে আমি বলছি ঠাকুর, অথচ আবার আমরা যদি ঠাকুরের বাণী পোস্ট করছি, ঠাকুরের কথা সোশ্যাল মিডিয়াতে ছাড়ছি, সেখানে কারো যদি গাত্রদাহ হয়, তাহলে তার পরিচয় দিতে চাইছেন? তার অসুবিধাটা কোথায়? ঠাকুরকে অবিকৃতভাবে প্রতিষ্ঠা করলে কারোর স্বার্থে কি বাধা পড়ছে, কারোর স্বার্থ কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা স্পষ্ট করে তারা বলুন। বলছেন না কেন? তারা যদি না বলতে পারেন, আমরা বলে দিচ্ছি কি চাইছি, আমরা বলে দিতে পারি কি তারা চাইছেন। তারা চাইছেন তাদের মতন করে ঠাকুরকে মানতে হবে। যারা তাদের মতন করে মানবেন না, তারা ঠাকুর বিরোধী, অর্থাৎ তারা শত্রু, তাদের সরিয়ে দাও। দেশ থেকে হোক, সমাজ থেকে হোক, পৃথিবী থেকে হোক, সব কাজই তো হয়েছে। তো সমাজ থেকে তো সরাবার চেষ্টা হয়েছে, তো পেরেছে কি? পৃথিবী থেকেও সরাবার বহু জায়গায় প্ল্যান হয়েছে, পেরেছে কি? হবে না, এই জিনিস হবে না কখনো। প্রতিষ্ঠা পাবেন, বহু লোক আসবে, কিন্তু ঠাকুরকে পাবে না তারা। এবং আমাকে পরশুদিন না, এটা যদি মনে করি আমরা, তাহলে সেই ঠাকুরকে পাবে না, এবং দে আর কমিটিং এ গ্রেট ক্রাইম, আই মাস্ট সে। ঠাকুরকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পৃথিবীর মানুষকে বঞ্চিত করছে তারা, অ্যান্টি হিউম্যানিটির কাজ করছে। যিনি পৃথিবীর মঙ্গলের জন্য এসেছিলেন, পৃথিবীর মানুষের যেখানে যেখানে যাই, শিক্ষিত সমাজের মধ্যে আমরা, সেসব আমি এখন ডিসক্লোজ করবো না, আমি এগুলো এখন বলতে পারি কিন্তু এখন করবো না, এগুলো আন্ডারগ্রাউন্ড কাজ হচ্ছে একাডেমিক সেক্টরেতে। Once it will come in the surface, then we will teach a lesson to them. Let the time come. We will teach you the lesson. কি বিকৃত করে রেখে দিয়েছে, যেখানে যায় সেখানে বলে আরে অনুকূল ঠাকুর, who is he? Who is the condensed form of the all past knowledge? সেটাকে মানুষের কাছে পৌঁছে দিতে যায়নি। 135 বছর পার হয়ে গেল। Who have given you the permission to do this?
Be aware of that. We are open challenge to you. Open challenge to you. আসো সামনে, যেখানে ফেস করতে সামনে আসবে না, সামনে কেউ আসবে না, সামনে আসলে ওই আমাকে ওই যে ওপেন চ্যালেঞ্জ। সামনে কেউ আসছে না দাদা, সামনে কেউ আসবে না এরকম ভাবে। আমি আবশ্যকতার কথা বলছি, ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ, আমাকে এখন মারপিট করতে সেসব বলছি না, সে তো বটেই। যখন আমরা এই ধরনের কথা বলি তখন একটা কথা আসে, সেই কথাটা হচ্ছে ঠাকুর বলেছেন কারুর দোষ দেখো না। ঠাকুর কোথায় বলেছেন, ঠাকুর কোথায় বলেছেন কারুর দোষ দেখো না, এটা আমি জানি না। এখানেই যাই, হ্যাঁ অনুকূল নাম শুনেছি, কি তার পরিচয়? ওই যে জয়রাতে হয় ওই না, কীর্তন টীর্তন হয়, খুব খিচুড়ি খাওয়ানো হয়, ইষ্টভৃতি, এই তার পরিচয়। ঠাকুরের পরিচয় হচ্ছে ইষ্টভৃতি। জ্ঞান বিজ্ঞানের সমস্ত কিছু এসে সেখানে তার সব জায়গায় এসে তার কাছে এসে মার্চ করে গেল। সাহিত্য, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, মনোবিজ্ঞান, মানব চরিত্র, বিশ্বের সমস্ত জ্ঞান বিজ্ঞান, সেখানে তার পরিচয় কি? তার ওখানে খিচুড়ি খাওয়া আর জয় রাধে রাধে হয়। এখানে আমি একটা কথা, এখানে আমি একটা কথা ভিউয়ারদের আমি বলে দিতে চাইছি। এখানে আমি একটা কথা দাদা এখানে আমি একটা কথা ভিউয়ারদের বলে দিতে চাইছি যে আমরা কিন্তু তাদের শাসন করছি না যে আপনারা এইভাবে করুন, আমাদের বলার কোনো ইয়ে নেই। আমরা করছি আমাদের দিকটা আমাদের করতে দিন। আমার কথাই বলছি যে এখনো ঠাকুরকে আমরা সেভাবে রাখতে পারলাম না। 135 বছর দেয় না, আমাদের পেজই বন্ধ করে দেয় 100 বার, পেজটাতেই তো অ্যাটাক মেরে বন্ধ করে দেয় 100 বার। বলবো কোথা থেকে? সেই বলছি যে এই কাজটা যারা করতে চাইছে নিজের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে, তার উপরে আক্রমণ, আমি সেই প্রসঙ্গই তো আসতে চাইছি, তার উপরে আক্রমণ করা হচ্ছে, তাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে। কোন অধিকারে, কোন সাহসে? আমি সেই জায়গায় বলছি এই কাজটা যারা নিজস্ব সীমিত ক্ষমতার মধ্যে করতে চাইছে তাদের কোন অধিকারে আটকাচ্ছে। আরেকটা কথা, এই যে ঠাকুর এক জায়গায় বলছেন না, আমি পুরোটা মনে নেই, ওই যে এই আলোচনাটা যেটা খুব গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ ধ্বংস হয়ে যাওয়া, যে জন্য আপনার এক্ষুনি দীক্ষা শিক্ষা বিবাহ এটাকে চল। তারপরে আবার কি বলছেন, কি হলো, বড় খোকা হোক, মণি হোক, কাজল হোক, আপনারাই হন। আমি চাই যে আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন, আমার মিশনকে পৌঁছে দেবেন, মানে আমাকে পৌঁছে দেবেন, আমার মিশনকে পৌঁছে দেবেন অবিকৃত ভাবে। এই তো পরিষ্কার আমাদের সৎসঙ্গের পাবলিশিং হাউস থেকে প্রকাশিত আলোচনা প্রসঙ্গের মধ্যে রয়েছে। কি তাহলে ঠাকুর এই অবিকৃতটাই তো ওরা মানতে, ব্যাপারটা কোথায় হচ্ছে দেখেন শ্রীমদ্দা, প্রবলেমটা হচ্ছে যে ঠাকুর যদি আজকে ঠাকুরের বাণী আমরা বলছি এবং ওটাকে অবিকৃত রাখছি, উনারা বলছেন পরবর্তী তথাকথিত আচার্য যারা, আচার্যরা ঠাকুরই, তার মধ্যে ঠাকুরই জ্যান্ত আছে, তার মাধ্যমে কথা বলছেন। এটা কিরকম, মানে এই জন্য তো তিনি সব চেঞ্জ করে দিতে পারেন বা তার আন্ডারে থেকে সব চেঞ্জ করে দিতে পারেন। কেন ওই বাণীটার থেকে, বাণীটার ভিত্তিতে বলছেন? অনেক কিছুর ভিত্তি, সব ভিত্তিতেই তাই বলছেন যে মানে সবই চেঞ্জ করতে পারেন বিকজ তাদের ইয়ে আছে। এই যে দেখেন আরেকজন কমেন্ট করেছেন, দেখেন আমি বুঝতে পারছি না, যেমন শিয়া সুন্নি দুটো দল, তেমন সৎসঙ্গ জগতে দুটো দল আছে। দাদা খুব গরম হয়ে কথাগুলো, হ্যাঁ উনি আবার নিজেকে পরম পিতার সন্তান বলেন দাদা, মানে গরম হচ্ছেন বলেন। অরুণ ভট্টাচার্য দাদা, আপনাকে আমি বলছি গরম কিরম, আপনি প্রাইভেট মেসেজ বললেন তো, আপনি এই গরম কি এই যে বলেছে, দেখো বলছে কি, আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, বাতেলা বাদ দিয়ে চুক্তি সম্মত। টাইপ করতে পারবো না, লাইভে আসুন কথা বলে নিচ্ছি। একদম লাইভে চলে আসুন, বলে বুকে জোর থাকলে আমাকে মেসেজ করবেন। আবার নপুংসক বলছে নপুংসকের মতো কথা বললে। ঠাকুরের কোন বাণীতে বাণী, এক একটা বাণী ধরে ধরে আমরা তার উত্তর দিয়ে দেবো। ইনি বলছেন রাগ দে না দাদা, রাগ দেন না, তাহলে আপনারা কতটা রেগে গেছেন যে আমাদের পেজ এসে বন্ধ করে দিয়ে যাচ্ছেন। আমরা তো আপনাদের সিস্টেমেটিক্যালি সবাইকে ডেকে নিয়ে আসছেন, চলো এই পেজটাকে স্ট্রাইক করি।
এবং এই সবাই মিলে প্রসঙ্গে একই না তখনই থাকে যখন একটাকে ভিত্তি করে দু রকমের, এখানে একটা তো নেই, এক জায়গায় ঠাকুর হচ্ছে, এক জায়গায় তো অন্যপন্থী হয়ে গেছে, তাহলে দুটো দল কোথায়? ঠাকুরকে নিয়ে আমিও অবিকৃত, তুমি অবিকৃত ভাবে হতো, তাহলে ঠিক আছে, ব্যাপারটা তো তা নয়। তুমি একটা আমি প্রথমেই বলে দিলাম এটা কোন সম্প্রদায়। সেই আর একটা আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে বর্দাপন্থী মানে কি, বর্দাপন্থী কথাটা আমি এখানে প্রথম শুনলাম, বর্দাপন্থী মানে কি? আমি তাকে বললাম যে বর্দাপন্থী সংজ্ঞাটা হচ্ছে যে বর্দাপন্থী বললে যার গা জ্বালা করে সে হচ্ছে বর্দাপন্থী। এবং এই বিষয়ে আমাদেরকে যে কথাটা আরো শুনতে হয়, যখনই শ্রীকুমার দা আপনি এরকম ঠাকুরের বাণী নিয়ে আসবেন, এরকম যুক্তি দেখাবেন, তখন বলা হবে যে ঠাকুর বলেছেন কারোর দোষ না দেখতে। এবার আমি তো এখন অব্দি পড়িনি ঠাকুর বলেছেন দোষ না দেখতে, আমি বলেছি দোষ দেখে দুষ্ট হয়েও না। এটা সবাই পড়েছেন বলে আমি জানি। দোষ দেখেছেন, দোষ দেখো না এটা বলা আছে কিনা সেটা শ্রীকুমার বা পাপাই বলতে পারবে, ওরা আমার থেকে বেশি পড়েছে। তো দোষ দেখে দুষ্ট হয় না আলাদা, আর দোষ দেখুন আলাদা। যদি আমি দেখি আমার বাড়িতে যে গোয়ালা আসছে দুধ দিতে, সে আমাকে ভেজাল দুধ দিচ্ছে, আমি তার দোষটা দেখবো না? আমি অন্য গোয়ালার কাছে যাবো না? আমি যাবো তো। আমি এটা তো তার কি তার দোষ দেখা হলো? আর তার দোষ দেখে দুষ্ট হওয়া হচ্ছে আমি দুধ কিনছি, কিন্তু আমি তো অন্য জিনিস বিক্রি করি আবার সমাজের কাছে। আমি আমার যে প্রোডাক্টটা বিক্রি করছি সেখানে আমি যদি ভেজাল মেশাই, সেটা হচ্ছে ওই গোয়ালা ভেজাল দুধ দিচ্ছে, সেটা দেখে আমি দুষ্ট হয়ে আমি যে প্রোডাক্টটা বিক্রি করছি সেই প্রোডাক্টটাই ভেজাল মিশিয়ে বিক্রি করলাম। এটা হচ্ছে দোষ দেখে দুষ্ট হওয়া। ঠাকুর এইটা করতে বারণ করেছেন। কিন্তু এইটার সঙ্গে যে দোষ দেখো না, তা আমার সঙ্গে যদি কোনো চিটিংবাজি হয় আমি সেটা দেখবো না? এটা তো হতে পারে না। ঠাকুরকে তার ভক্তরা অব্দি যাচাই করে নিয়েছেন। আমি তো কার কথা বলছেন, কিলোকেন্দ্রের কথা, আচার্যদেবের কথা বলছেন, তাকে যাচাই করবো না? তাকে প্রত্যেকটা মুহূর্তে যাচাই করবো। ঠাকুরকে তার ভক্তরা গায়ের মধ্যে ছ্যাঁকা ট্যাঁকা দিয়ে তার ভাব সমাধি না নাটক সেটা পরীক্ষা করে নিয়েছেন। আর কোথায় কিলোকেন্দ্র, কোথায় আচার্যদেব? ঠাকুরকে ছাড়েনি তার ভক্তরা, পুরুষোত্তম এসে ওই পরীক্ষা দিয়েছেন। কিলোকেন্দ্র আচার্যদেব ওইটুকু পরীক্ষা দেবে না আমার কাছে? নিজের দোষ কি আমি দেখবো না? আমার আদর্শ 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 বিকৃত কিভাবে হচ্ছে দেখবো না? এবং আরো একটা কথা আমি এক্ষেত্রে বলি, যে যখন বলা হচ্ছে যে আমরা দোষ দেখছি, তা আপনার মতে তো আমরা ভুল কাজটা করছি, তা আপনি কেন আমাদের দোষটা দেখতে যাচ্ছেন? আমাদেরকেও ছেড়ে দিন না, আপনি করুন আপনার মতো করে। এই যে দেখো, আমাদেরকে ছেড়ে দিন। এর মধ্যে একটা সুন্দর শান্তির সংবাদ চলে আসে, যেটা প্রতিবার আসে। পরমপিতার অশেষ দয়া এখনো এলো। আমাদের এক ভাই সত্যবাস ভট্টাচার্য দাদা বলছেন, জয়গুরু দাদা, শ্রী ঠাকুর বলেছেন, আমি দেখতে চাই তোমরা সবাই এক একটা ফুল এবং একসাথে একটা মালা হও, এবং সেই মালা একসাথে পুরুষোত্তমের পূজায় আসো। খুব ভালো কথা। আমরা সবাই সৎসঙ্গী, এসব আমি তুমি করে কি লাভ? আমরা একসাথে না হলে, না আসলে আমরা ঠাকুরেরই অপমান করছি। আসুন না দাদা, সবাই মিলে এক হয়ে তার সেবায় আসুন না দাদা, সবাই মিলে স্ট্রাইক করে আমাদের পেজটা বন্ধ করি। অদ্ভুত কথা বলছেন তো দাদা, আপনারাই একসাথে আসতেই তো দিচ্ছে না। সৌভিক কথা বলে খুব ভালো বলেছেন। তো এক হওয়ার জন্য তো একে আসতে হবে, একে যুক্ত হতে হবে। সেই একটা যদি আমি আমার মতন করে এক করতে চাই তাহলে তো হবে না। একটা যিনি তার মতন করে একটা থাকতে হবে, তো তবেই তো হবে। আজকে সবকটা এক্সাম্পল এক জায়গায় চলে আসছে। ওখানে ওনাকে, পূজনীয় দাদাকে আমি তো এই কথাটাই বলতে চেয়েছিলাম, তো উনি ব্যস্ততার মধ্যে ওইটাকে ব্যস্ততা না, যাই হোক, উনি এটা গুরুত্ব আজকে খোলাখুলি কথা হচ্ছে, আজকে খোলাখুলি কথাই হোক দাদা। বোঝাতে পারিনি আমি তো, আমার অক্ষমতা হয়তো। হ্যাঁ, সেই দাদা জানেন তো আমার এই, হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ ওইটাই বলছি। আমি যেখানে থাকি এই পাড়ায় আমার এক বন্ধু আছে, আমার একদম ছোটবেলার বন্ধু। মানে ভিড় দোকান থেকে কিভাবে জিনিস কিনতে হয় ও আমাকে শিখিয়েছিল ছোটবেলায়। আমি একদম মানে সবার শেষে দাঁড়িয়ে থাকতাম, অন্য লোকেরা জিনিস কিনে চলে যাচ্ছে, এরকম হতো। আমাকে দেখেছিল, শিখেছিল কিরম ভাবে জিনিস কিনতে হয়। ওর সঙ্গে আমার এরকম বন্ধুত্ব। তো একদিন আমাদের বাড়িতে অধিবেশন হচ্ছে, একজন গান গাইছেন, শ্রদ্ধেয় কাকুলি মা গান গাইছেন। ও আমাদের বাড়ির পাশ দিয়ে যেতে যেতে গানটা শুনেছে, গানটা শুনে খুব পছন্দ হয়েছে। কিন্তু ও আমাদের যখন খুশি আসতে পারে, যখন খুশি আসেও, কিন্তু ও ভয় ওই দিনকে গানটা শোনার জন্য পরে আমাকে বলছে যে গানটা আমার খুব ভালো লাগছিল, কিন্তু আমি ভয়ে আসিনি, যে যদি আমাকে কেউ দীক্ষা নেওয়ার জন্য জোর করে।
ওর সঙ্গে কি হয়েছে, ও যখন কলেজে পড়তো তখন ও শুনেছে যে 68-এ খিচুড়ি খাওয়ানো হচ্ছে, যে যাচ্ছে তাকেই খাওয়ানো হচ্ছে। তো ওই ছেলেটা আর ওর একটা বন্ধু দুজনে মিলে গেছে খিচুড়ি খেতে। যাওয়ার পর ওদেরকে একটা ঘরে ঢুকিয়ে বাইরে থেকে গেটটা বন্ধ করে দিয়েছে, বলা হচ্ছে তোমাদেরকে দীক্ষা দেওয়া হবে। বলছে আমি তো দীক্ষা নিতে আসিনি এখানে। বলছে না, তোমাকে দীক্ষা নিতেই হবে, আমাদের উপর টার্গেট আছে যে আমাদের প্রত্যেককে 3 জন করে দীক্ষা দিতে হবে, দীক্ষা দিলে আমাদের পুণ্য হবে। সেই তো এদের এই এইসব ঘটনার কথা পরে খুব লেগে যায়, রেগে আমরা যায় আর কি। বলতে পারি না। এগুলো এমন এমন অবস্থা যে এগুলো মানুষের কাছে আমরা বলতে পারি না। তো মানুষের একদমই তাই। identify করে, আমাদের আইডেন্টিফাই করে দেয় ওদের সাথে। ঠাকুর কথা বলতে গেলে ওর সাথে আইডেন্টিফাই করে দেয়। এমন অবস্থা যে সেখানে আমি বলতেও পারি না যে এটা লোকে সাধারণ মানুষ বুঝবে না। না, মুশকিলটা আমাদের এবার এইগুলো, এবার এই জিনিসগুলো না, আবার এটাকে অ্যাকসেপ্ট করা তো প্রশ্নই নেই। আবার ওদের এইসব বিকৃতিগুলো যখন শুনি মানুষের কাছে বলতে পারি না, নিজেদের মধ্যে আলোচনা করছি, রাজনের রাস্তাটা বন্ধ করে রেখে দিয়েছে, এমন অ্যাটিটিউড ওদের। আগে আমি প্রথম ওপেনলি ভাবে বলতে বললাম, নাহলে তো এগুলো ওপেনলি ভাবে বলি না আমরা। আজকে প্ল্যাটফর্মটা খুলে গেল, এসে গেল ব্যাপারটা। যাক, আজকের প্রসঙ্গে শুনেছি, দেখেছি বৌদিকে বলে দাম শুনেছি, কিন্তু আজকের যে প্রসঙ্গ, প্রথম থেকে যদি আজকে আমরা এই ভিডিওটা দেখতাম কেন করছি। প্রথমত আমি এসেছিলাম, আমি প্রস্তাবটা দিই, এক সময় এসেছিলাম একটা দুঃখেরই সংবাদ নিয়ে, এবং সেটার সঙ্গে একটু রাগ নিয়ে এসেছিলাম। আমরা অনেক কষ্ট করে একটা পেজ চালাই, হ্যাঁ, আমাদের অনেকগুলো পেজ আছে। মাস্টার উইদিন, খোলাখুলি বলছি, মাস্টার উইদিন বেঙ্গলি আছে, মাস্টার উইদিন, আরেকজন প্রশ্ন মেসেজ করেছেন আপনাদের কার ওপর রাগ, তাকে বলবো ভিডিওটা প্রথম থেকে দেখে নেন একবার। মাস্টার উইদিন বেঙ্গলি, মাস্টার উইদিন ইংলিশ, এবং তাকে কেন্দ্র করে অনেকগুলো ব্রাঞ্চ আছে, যাতে আলাদা আলাদা মানুষের কাছে উইথাউট পয়সা না করে, অনেক বাচ্চারা আছে, অনেক ইয়ং ছেলেমেয়েরা, অনেক টাইম দিয়ে রাত্রি 2-2-2:30-এর সময় কথা হয়, বাড়িতে বকা খেতে হয়, লুকিয়ে লুকিয়ে কাজ করতে হয়, ঠিক আছে, অনেক কিছু করতে হয়, নিজের বাড়ির লোককে পেজ থেকে ব্লক করে দিতে হয় প্রয়োজন হলে, যাতে দেখতে না পারে কাজ করছি। হ্যাঁ, হয়তো এই লাইভ করার পর বকা খাবো, কিন্তু তাও কাজ থামে না। মা বাবাকে অশ্রদ্ধা করতে পারি না, কারণ ঠাকুর বারণ করেছেন। এত কিছু করে একটা কষ্ট করে পেজ চালিয়ে এক একটা পোস্টের পিছনে অনেক টাইম দিতে হয়, এআই দিয়ে ইমেজ জেনারেট করতে হয়। এরপরে যখন আমরা ঠাকুরেরই কাজ করার জন্য করছি, করে নতুন নতুন ইয়ং ছেলেরা নিজের মতো করে কাজ করছে, তখন এসে এই পেজগুলো আপনাদের বর্দাপন্থী যারা এসে পেজগুলো ব্লক করে দিচ্ছেন। আজকে বেদব্রত কাজ করছে, নতুন উদ্যম নিয়ে নেমেছিল, এখন ওর কিরকম হবে, কিরকম লাগবে? ও শেয়ারিং টিমের হেডে আছে, ওর কেমন লাগবে এখন? ওর তো কাজ করার মোমেন্টাম কমে যেতে যাচ্ছিল, তার জন্য আসতে হলো আমাদের। এরকম কতবার পেজ বানাবো আর আপনারা বন্ধ করে দেবেন? আমাদের কি সময়ের দাম নেই? আমরা আপনাদের মতো লোকজনকে জোর করে দীক্ষা দিই না বলে আমাদের কি সময়ের দাম নেই? আমাদের কি পরিশ্রম লাগে না? আমাদের খারাপ লাগে না? আজকে 1.5 বছর হয়ে গেল দেওঘর যেতে পারি না, কেন জানেন? এই যে থ্রেড গুলো আপনারা দেন, এই যে আপনি বলছেন না, আসুন একসাথে আমরা আচার্যের মধ্যে ঠাকুর জীবন্ত হয়ে থাকবো, খুব ভালো কথা, আপনি জীবন্ত হয়ে দেখুন না ঠাকুরকে। আমরা যেটা করছি সেটা আমাদের মতো করে করছি। যদি বলি আমরা ঠাকুর যেরকম ভাবে বলেছে হুবহু সেইভাবে আমি করতে চাইছি, তাতে আপনারা সেখানে ঠোকা দিচ্ছেন, এটা কিন্তু আমরা আমাদের তরফ থেকে অপোজ করছি না, ঠিক আছে? এটা আপনারা অ্যাটাক করেছেন, সেটার আনসার দিচ্ছি, এটা হচ্ছে ফাইনাল কথা। ঠাকুরকে নিয়ে তো এত ভিডিও বানাই, কিন্তু সেটা যদি সবকটা বন্ধই করে দেন, পেজ বন্ধ করে দেওয়া মানে এতগুলো ভিডিও সব বন্ধ হয়ে যাওয়া। আরেকটা কথা, তোমরা বলছিলে না যে অ্যাটাক করছে যারা দল বানিয়ে, আজকে ওপেনলি সবার সামনেই বলছি, আমি তাদের ভিতর আমাদেরও লোক আছে, ওরা বলেছে ওদের লোক এখানে পাঠিয়েছে, লুকিয়ে বাচ্চাদের স্পাই ঢুকিয়েছে, আমি জানি। এবার কিছু মেয়েদের পাঠিয়েছে, জানেন আপনারা, কিছু মেয়েদের পাঠিয়েছে যাতে আমাদের ঢুকে ডিস্টার্ব করে আমাদের থেকে আমাদের পেজের কিছু তথ্য ওদের ওখানে যেতে পারে। তাদের নাম বলছি না, তাদের সেফটি। হ্যাঁ, আর তাদের আছে, তাদের আমি গ্রুপ বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গোপ্রো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আর্যাপুত্রা, এগুলো সব গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ স্পেশালি ডিজাইন টু ব্লক আওয়ার পেজ। আমি ওপেন বলছি, এই পেজগুলো ডিজাইন গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে মাস্টার বিদিনকে বন্ধ করার জন্য। সবই চিন্তা করো না, কাজ করে যাও। শান্তির কথা বলতে ভালো লাগে, আমাদের পেজগুলো তো বন্ধ করে দিচ্ছে না, বারবার কষ্ট করে দাঁড় করাচ্ছি। আজকে একটা পেজ বন্ধ হলো তাই এসছি, শরীর আমার ভয়ঙ্কর খারাপ ছিল, কিন্তু আজকে কলেজ থেকে তাড়াতাড়ি চলে এসেছি, আমার শরীর খারাপ, কিন্তু এটা না বলে পারলাম না। ঠিক কথা, নিরন্তর এই পরিস্থিতি চলবে, নতুন নতুন আকারে নতুন নতুন ভাবে
বাধা সৃষ্টি করবে, যত বাধা দেবে তত বেশি করে আমরা এগিয়ে যাব, তত বেশি করে কাজ করার প্রেরণা আমরা পাবো। 1 ঘন্টা শেষ হয়ে এসছে। বাধাকে বাধ্য করাই আমাদের লক্ষ্য। নানা দিক থেকে বাধা আসবে, এ নিয়ে ভাববার কিছু নেই। তো দেখছি তো গত 30-35 বছর ধরে দেখলাম তো, তোমরা যদি তোমার লক্ষ্যে যদি তুমি ফার্ম থাকো, আমরা যদি ফার্ম থাকি, nobody can stop us. লাস্ট একটা কথা বলছি, যিশু খ্রিস্টের কথা, where you and God are there, majority is there, মানে ভাবটা এরকম আর কি। তুমি আর ঈশ্বর যেখানে আছো, সারা পৃথিবী যদি অন্যদিকে থাকে, মেজরিটি তোমারই থাকবে। ঈশ্বর মানে বর্তমান পুরুষোত্তম। সেই এই কথা বলেই আমরা আজকে আলোচনাটা শেষ করি। এবং যে বন্ধু ভাই না কি সব বললো, ওপেন করছি, উই আর অলওয়েজ রেডি টু ফেস। ওইসব করে নাম নিয়ে আমরা ঝগড়াঝাটি তো করতে আসিনি না, আমরা ঝগড়াঝাটি করতে আসিনি। তুমিও যে কথাটা বলছে, তুমিও বাঁচতে চাও, আমিও বাঁচতে চাই, তুমিও আনন্দে থাকতে চাও, আমিও আনন্দে থাকতে চাই, তুমিও এগোতে চাও, আমিও এগোতে চাই। আর এই উদ্দেশ্যকে পূরণ করার জন্যই ঠাকুরের আগমন, তার নীতিবিধির আগমন। সেই নীতিবিধির ক্ষেত্রে যদি বিকৃতি আসে, we will the first group or person, it is my interest, আমার পার্সোনাল ইন্টারেস্ট এটা, I will the first man who will come forward to stop it, এটাকে যদি কেউ বিকৃত করতে চায়, whoever he may be। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা আমাদের জয়গুরু আমাদের পেজটাকে রিভিউ দিন, যাতে অতিরিক্ত ব্লকে পেজটা বন্ধ না হয়ে যায়। কারণ যারা অ্যাটাক করে, আমরা গ্যারেন্টি দিয়ে বলছি, আমরা তাদের অ্যাকাউন্টও আছে আমাদের কাছে, তারা এক একজনের ফলোয়ার আমাদের পেজের থেকে বেশি। তো তারা যদি মাল্টিপল ব্লক এরকম দিতে থাকে, আমাদের পেজটা কিছু হতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের পেজটাকে আরো শেয়ার করে দিন মানুষের কাছে, কন্টেন্ট গুলো এনজয় করুন এবং রিভিউ দিন, কমেন্ট করুন। আপনাদের প্রশ্ন থাকলে সোজাসুজি প্রশ্ন করুন। তাই প্রচুর প্রশ্ন আসছেও মেসেঞ্জারে, মাঝে মাঝে মনে হচ্ছে মেসেঞ্জারটা গুগল হয়ে গেছে। সত্যি সত্যি। আর যদি আপনারা কিছু সাজেস্ট করতে চান যে কি বিষয়ে আপনারা কন্টেন্ট চাইছেন, কি বিষয়ে আপনাদের জীবন চালনা চলতে গিয়ে ঠাকুরের কোন বিষয়টা জানতে পারলে আপনাদের জীবন চালনার সুবিধা হবে, বা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে, সেখান থেকে ঠাকুরের কি বলা আছে, যদি চান আপনার কোনো পার্টিকুলার বিষয়ে কন্টেন্ট, আপনারা সেটা আমাদেরকে মেসেজ করে জানান, আমরা সেই বিষয়ে কন্টেন্ট বানাবো, কমেন্টও করতে পারেন। আর আমরা ফ্রিতে ইবুক আমরা সবাইকে ডেলিভার করে দিই, যেরকম ভাবে যে বই দরকার আমরা, মানে অবশ্যই আমাদের আলাদা করে কম্পাইলড বইগুলো, সৎসঙ্গ প্রকাশনের গুলো শুধু না, তো পাঠিয়ে দেবো আমরা, এবং আপনারা পড়বেন, মানুষকে আরো নিজেরা জানবেন। তাই এই বলে আমরা আজকের বক্তব্য এখানে শেষ করছি। সকলকে প্রণাম এবং জয়গুরু।